বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের শিক্ষার অঙ্গনে অনুষ্ঠানটি শুরু করছি। আপনারা দীর্ঘদিন ধরে যারা এই অনুষ্ঠানটি দেখে আসছেন তারা এতদিনে হয়তো এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সম্বন্ধে কিছুটা অবহিত হয়ে গেছেন। আমরা শিক্ষার সঙ্গে যুক্ত এমন কিছু ব্যক্তিত্বকে আমাদের স্টুডিওতে উপস্থাপন করি, তাদের মূল্যবান মতামত আপনাদের সামনে উপস্থাপন করি, যাতে শিক্ষা সংক্রান্ত ব্যাপারে আমরা আরও বেশি উজ্জীবিত হতে পারি। এই অনুষ্ঠানটি লাইভ চলে। অনুষ্ঠান চলাকালীন যে সমস্ত ব্যক্তিত্বদের আমরা স্টুডিওতে নিয়ে আসি, আপনারা সরাসরি টেলিফোনের মাধ্যমে সেই সমস্ত মানুষজনের সঙ্গে কথা বলার সুযোগ পান। সেরকমই আজকে যে মানুষটিকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি তিনি পরিচিত এবং আপনাদেরও পূর্ব পরিচিত স্বনামধন্য আমাদের বিকাশ দাস মহাশয়। বিকাশটাকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই। নমস্কার বিপালদা, আপনাকে আমরা আগেও আমাদের অনুষ্ঠানে পেয়েছি। খুব ভালো, কেমন লাগছে প্রথম বলুন বিকাশদা অনুষ্ঠানে? এটা একটা অন্যরকম ফিলিংস, সশরীরে উপস্থিত থেকে লাইভ অনুষ্ঠান করা এবং শিক্ষার মতো একটা বিষয়কে নিয়ে উপস্থাপন করা, এটা খুবই একটা গর্বের ব্যাপার। এটা আমাদের একটা নতুন উদ্যোগ। হ্যাঁ, এটা খুব ভালো লাগছে আমার এইরকম ধরনের অনুষ্ঠানে আসতে পেরে। আমি খুবই গর্বিত এবং চ্যানেলের সকলকে আমার অভিনন্দন জানাই, এর জন্য কৃতজ্ঞতা জানাই। বিকাশদার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। বিকাশদা নিজেই স্বনামধন্য। বিকাশদার কোচিং সেন্টার চেনে না এমন মানুষের সংখ্যা বোধহয় খুব কম আছে, কারণ বিকাশদা দীর্ঘ 17 বছর ধরে একটি প্রতিষ্ঠান চালান। এই প্রতিষ্ঠানের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে এখানে বিকাশদা হচ্ছে এই প্রতিষ্ঠানের কর্ণধার। এছাড়াও প্রায় 14 জন বোধহয় শিক্ষক, তাই তো? প্রায় 14 জন শিক্ষকের সমারোহ আছে এখানে। তারা সবাই মিলে আমাদের ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যাপারে তাদের সাহায্য করে। আজ আমরা বিকাশদার কাছ পেয়েছি। বিকাশদার কাছ থেকে এমন কিছু প্রশ্ন করব বিকাশদাকে, বা বিকাশদার কাছ থেকে জানবো, যেটা আগামী দিনে যারা পরীক্ষা দিতে চলেছেন, 11-12 খুব সামনে একটা পরীক্ষা আছে এবং হাই সেকেন্ডারিও আছে, তারা পরীক্ষা দিতে যাওয়ার আগে বিকাশদার এই মূল্যবান মতামত হয়তো আপনাদের অনেকটাই কাজে লাগবে। অনুষ্ঠান চলাকালীন যদি কোনো রকম প্রশ্ন আপনাদের মনে উদয় হয়, আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করবেন। নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 7439534112। এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করে বিকাশদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিকাশদা, আজকে একদম অনুষ্ঠানের শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলে ঠিক করেছি সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স। এই ব্যাপারটা সংক্রান্ত ব্যাপারে এই জন্যই আমরা জানতে চাইছি যে রাষ্ট্রবিজ্ঞান বোধহয় এমন একটা সাবজেক্ট যেটা সম্বন্ধে সাম্যক জ্ঞান বোধহয় প্রত্যেকটা মানুষের থাকা উচিত, মানে সেটা সে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হোক বা না হোক। আজকে আমরা যেটা জানতে চাইবো সরাসরি যে একাদশ শ্রেণীর যে রাষ্ট্রবিজ্ঞান যেটা পড়ানো হয় তার সঙ্গে দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান, এই দুটোর মধ্যে কি কোনো রকম একটা ভাগ আছে বা এর মধ্যে তফাৎ আছে বা কোনো রকম কিছু ভ্যারিয়েশন আছে? হ্যাঁ আছে। থাকলে কতটা? যখন মাধ্যমিকে যে 7টা সাবজেক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে রয়েছে নেয়, তাতে রাষ্ট্রবিজ্ঞান পাঠটা নেই বলা যায়। ইতিহাসের একদম শেষ অধ্যায়ে সামান্য অংশ ছিল, তাও বর্তমানে এই করোনা পরিস্থিতিতে সেই অধ্যায় নেই। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়টা ছাত্রছাত্রীদের কাছে মাধ্যমিকে একেবারেই অজানা। একাদশে উঠে প্রথমেই নতুন একটা সাবজেক্ট নেয়, এই সাবজেক্টটা শুনেই ছাত্রছাত্রীরা একটু ভীতি প্রদর্শন করে, ভয় পায়। ঠিক, একেবারেই ঠিক। মানে ভয় পায় যে 5 থেকে বা কেন একদম ধরুন ইনফ্যান্ট লেভেল থেকে সে কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে কিছু শোনেনি। যেটা সায়েন্সের ক্ষেত্রে যারা যায়, কমার্সে নতুন হলেও তারা তবু অঙ্কের সঙ্গে, জিওগ্রাফির সঙ্গে পরিচিত, ইকোনমিক্সের সঙ্গে ততটা না টাচ থাকলেও কিছুটা তবু টাচ আছে। কিন্তু আর্টসের কিছু কিছু বিষয়, বিশেষ করে এই রাষ্ট্রবিজ্ঞানটা একেবারেই নেই বললেই চলে। সেই ক্ষেত্রে একাদশের ছাত্রছাত্রীরা এটাকে খুবই ভয় পায় এবং দ্বাদশে উঠে ঠিক তার উল্টোটা ঘটে। অর্থাৎ ভয়টা একেবারে জয় করে ফেলে এবং তখন মনে হয় যে নিয়েছিলাম বলে হয়তো সাবজেক্টটা খুব ভালো হলো, না নিলে ভুল করতাম। মানে এতটা বিপরীত মেরুতে গিয়ে দ্বাদশে গিয়ে দাঁড়িয়ে যায়, মানে ভালোবেসে ফেলে। সাবজেক্টের মধ্যে খুব মজা আছে, কিন্তু শুরুতে একটা ভয় কাজ করে। আর যেখানে একাদশ দ্বাদশের সিলেবাসের তফাৎ বললে বোঝা যায়, একাদশটা সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই প্র্যাকটিক্যাল ঠিক নেই, থিওরিটিক্যাল পার্ট বলতে পারেন, যে বিষয়বস্তু জিনিসটা জানা বোঝা আর তার অ্যাপ্লিকেশন বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড মতো সেটা হচ্ছে দ্বাদশে। আচ্ছা, মানে একাদশ শ্রেণী এটাতে পুরো বেসিক নলেজটা, সাবজেক্টের বেসিক নলেজটা হয়, আর ওটাতে এসে ইমপ্লিমেন্টেশনটা হয় দ্বাদশে। এবং একাদশের সিলেবাসটাও বড়, দ্বাদশের সিলেবাসটা তুলনামূলকভাবে ছোট। একাদশে
সেখানে ছাত্রছাত্রীরা সময়টাও অনেকটা কম পায়, আচ্ছা আচ্ছা কিন্তু দ্বাদশে সেই তুলনায় সময়টা 2 মাস মতো বেশি পায়। আচ্ছা আচ্ছা একাদশে মাধ্যমিক থেকে যখন দ্বাদশে ওঠে তখন তারা এই ব্রড কোশ্চেন, বড় প্রশ্ন সেইভাবে সম্মুখীন হয় না। আচ্ছা। হঠাৎ করে যখন আসে একাদশে তাদের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়, কিন্তু দ্বাদশে 1 বছর হয়ে যাওয়ার কারণে খুব ইজি বলে মনে হয়। আচ্ছা। অর্থাৎ অ্যাকচুয়ালি দেখতে গেলে একাদশের থেকে দ্বাদশ অনেকটা ইজি। আচ্ছা 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 একাদশের নাম্বার দিয়ে দ্বাদশে বিচার করা যায় না। যায় না। আর একাদশে যেটা আগের বছরের রেজাল্টের ক্ষেত্রেও ঘটেছে, কিন্তু খুবই, আমি এই জগতে যেহেতু দীর্ঘদিন হ্যাঁ, রয়েছি, আমি দীর্ঘদিন জানি একাদশের কত কম রেজাল্ট দ্বাদশে গিয়ে স্টার মার্কস হয়। আচ্ছা 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 সেটা আমি খুবই ভালোভাবে ভুক্তভোগী। এই নিয়ে আমি ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম যে যদি যারা ভালো রেজাল্ট করেছে এরকম বিগত কয়েক বছরের যদি ট্যালি করা যায় একাদশের রেজাল্ট দ্বাদশে, যে কতটা পরিবর্তন হয়েছে জানলেই বোঝা যাবে যে একাদশের রেজাল্ট নিয়ে আমরা কতটা এই রেজাল্ট করতে পারবো। ঠিক ঠিক। ইউটিউবের কথা বলতে মনে পড়ে গেল, আপনাদের দর্শক বন্ধু যারা দেখছেন, বিশেষ করে ছাত্রছাত্রী যারা দেখছেন, স্যারের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে। আজকে স্যারকে আপনারা মুখোমুখি লাইভ পাচ্ছেন ঠিক কথা, এছাড়াও যদি স্যারের সঙ্গে যোগাযোগ রাখতে চান তাহলে স্যারের এক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। সেখানে স্যার দিয়ে মানে লাগাতার বলতে পারে, মানে প্রতিনিয়তই প্রতিদিনই আপনাদের এই শিক্ষা সংক্রান্ত অনেক রকম টিপস সাজেশন সেখানে শেয়ার করা হয়। আপনারা স্যারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সেখানেও সেই ক্ষেত্রেও আপনার স্যারের চ্যানেলটার নাম হচ্ছে বিকাশ দার কোচিং সেন্টার। এটাকে আপনারা ইউটিউব থেকে কোনোভাবে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, তাতে অনেকটা আপনাদের সুবিধা হবে। স্যার এক্ষেত্রে আমি তাহলে আরেকটা জিনিস এই সঙ্গেই জানতে চাইছি যে স্যার আপনি কি তাহলে অ্যাজ এ যারা আর্টসের প্রথম যখন বিষয় নির্বাচনের যে সময়টা আসে মাধ্যমিক পরীক্ষার পরে, যখন তাই একটা ছাত্র বা ছাত্রী যখন মনে করে যে আমি আর্টসটা নেব, কলা বিভাগটাকে নেব, তখন কি আপনি স্যার তাকে সাজেস্ট করবেন যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটাকে এসে রাখার জন্য? আর্টস নিয়ে ভর্তি হলে ইংরাজি বাংলা কম্পালসারির পাশাপাশি আরও 4টি সাবজেক্ট নিতে হয়। এটা একটু বিষয়টা বলে নিই। মোট 6টি সাবজেক্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে নিয়ে পড়তে হয়। আচ্ছা। এই 6টি সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্টে যদি কেউ কম পায় বা ফেলও করে, তাহলেও কিন্তু সে ফেল নয়, সে পাস। অথচ টোটাল মার্কস 500। 6টি বিষয় 100 করে 600, কিন্তু টোটাল মার্কস হচ্ছে 500। অর্থাৎ কোনো স্টুডেন্ট 6টা না নিয়ে 5টাও নিতে পারে। আচ্ছা। কিন্তু এই 6টা নেওয়া আর 5টা নেওয়ার মধ্যে তফাৎ কি? এখানে যদি দেখা যায় যেই 6টি বিষয়ের মধ্যে কোনো একটি সাবজেক্টে আমি ফেল করেছি বা কম নাম্বার পেয়েছি, অটোমেটিক্যালি সেটা রেজাল্টের শেষে চলে যাবে এবং সেটি কাউন্টিং হবে না বা যোগ হবে না। আচ্ছা, এটা একটা খুব সেই একটা অ্যাডভান্টেজের জন্য আগে থেকে এটা নিয়ে রাখা ভালো। ঠিক 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 ঠিক। মানে এটা কিন্তু আরেকটা নিয়ম আছে তার মধ্যে, এটা নতুন নিয়ম, অনেক টিচার বলবো না, অনেক গার্জিয়ানরা কিন্তু জানে না ব্যাপারটা। আমি এটাই ভাবছি, ইংরাজি বাংলা পাস করতেই হবে, কম্পালসারি, কিন্তু যোগ নাও হতে পারে। আচ্ছা। স্টুডেন্টরা রেজাল্ট হাতে পেয়ে এসে বলছে আমার যোগে এত বেশি কি করে হয়, আবার অনেকে বলছে আমার যোগে বেশি হয়েছে এখানে কম কেন, মানে যোগই করতে পারছে না, 12 পাস করে বেরিয়ে গেল, এতটাই অজানা। সেখানে ইংরাজিতে সাপোজ মনে করুন যে কোনো রকমের 24 প্লাস 20 পেয়ে 44 পেয়ে পাস করেছে, কিন্তু মানে 5 মার্কস মিনিমাম পেয়েছে, সে অন্য কোনো সাবজেক্টে ইকোনমিক্স, এডুকেশন, তাতে হয়তো 70 পেয়েছে, তাহলে ইংরাজিতে নাম্বারটাই যোগ হলো না। আচ্ছা, যেহেতু সে কম নাম্বার আছে, কিন্তু সেটা 4 হলো, কিন্তু পাস তাকে করতে হবে, ইংরাজি বাংলা পাস করতেই হবে, কিন্তু আদার্স 4টে সাবজেক্টের মধ্যে একটাতে ফেল করলেও পাস। আচ্ছা। এই সুযোগটা ছাত্রছাত্রীদের হাতছাড়া করা উচিত নয়। পরীক্ষা দিতেই যাব না, অসুবিধা হয় প্রিপারেশন বন্ধ করে দেব, কিন্তু নিয়ে আমি রাখবো। স্যার একটা জিনিস রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত ব্যাপারে বলি, স্যার রাষ্ট্রবিজ্ঞান কি শুধু পড়াশোনার জন্যই কাজে লাগে, নাকি স্যার রাষ্ট্রবিজ্ঞান আমাদের সামাজিক জীবনে জীবন ধারণ করতে গেলে বা প্রাত্যহিক জীবনের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সরাসরি কোনো যোগাযোগ আছে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি যে কোনো পড়াশোনাই, মানে সব পড়াশোনাটাই জীবনের জন্য, কিন্তু বর্তমানে হয়তো কিছুটা ট্রেন্ড ঘুরছে, কর্মমুখী পড়াশোনা এসেছে, কিন্তু আর্টসের বিষয়বস্তু যেখানে দাঁড়িয়ে সেখানে সোসিওলজির যেহেতু ভাগ, সমাজবিজ্ঞানের যেহেতু ভাগ রাষ্ট্রবিজ্ঞানটা, আর আমরা সমাজবদ্ধ জীব এবং সমাজে আমাদের থাকতে হবে, সেক্ষেত্রে অল্প বিস্তর রাষ্ট্রবিজ্ঞান জানতেই হবে। আর তাছাড়া চাকরিমুখী পরীক্ষার ক্ষেত্রে যারা চাকরি পায়, WBCS পরীক্ষা, PSC পরীক্ষা, সেক্ষেত্রে তাদের সমাজের মধ্যেই কাজ করতে হবে, তাদের সিস্টেমের মধ্যে কাজ করতে হবে, সে রাষ্ট্রের মধ্যে কাজ করতে গেলে তাকে রাষ্ট্রবিজ্ঞান অবশ্যই অল্প বিস্তর জানতে হবে, অর্থাৎ এড়িয়ে যেতে পারবে না। এমন কিছু যে পরিবারটা
রাষ্ট্রের একটা ছোট ক্ষুদ্রতম অংশ, অংশ, একক ইউনিট। সেইটাই। পরিবারটা সমাজবিজ্ঞানের ক্ষুদ্রতম ইউনিট, আর সমাজবিজ্ঞানের একটা বড় শাখা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান মানে দেশ যেভাবে চলছে তারই কোনো ছোট অংশ কিন্তু পরিবার কি রকম ভাবে চলছে। রাষ্ট্র বলতে আমরা দেশ বুঝি, দেশ বুঝি। রাষ্ট্র বুঝি। এখানে আবার একটা ভ্রান্ত বা কনফিউশন আছেই ইংরেজির সঙ্গে বাংলায়। স্টেট মানে ইংরেজিতে রাষ্ট্র, তার মানে দেশ, দেশ। কিন্তু আমরা স্টেট মানে রাজ্য বুঝি। এই সমস্যা কবে মিটবে, কিভাবে মিটবে, এখনো আমার একটা প্রশ্ন এই আপনাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে, ঠিক ঠিক ঠিক। যে স্টেট মানে আমরা আমরা আমাদের স্টেটের নাম যদি জিজ্ঞাসা করা হয় আমরা ওয়েস্ট বেঙ্গল বলবো, কিন্তু স্টেট তো ইন্ডিয়া। ইন্ডিয়া। রাষ্ট্র তো দেশকে রাষ্ট্র বলে, যার সার্বভৌমিকতা রয়েছে, সার্বভৌমত্ব রয়েছে। এই একটা সমস্যা মেটাতে পারছি না। ঠিক। যতই আমরা লেখাপড়া শিখি না কেন, এই সমস্যাটা আমাদের জর্জরিত রয়েছে, যে স্টেট মানে রাষ্ট্র অথচ আমরা জানি রাজ্য। এরকম কিছু কিছু প্রশ্ন এই অনুষ্ঠানের মাধ্যমে, একটা মজাদার প্রশ্ন, কিন্তু আমার খুব ভালো লাগে স্যারের সঙ্গে কথা বলতে এই জন্যই যে স্যার এমন কিছু কিছু প্রশ্ন আমাদের সামনে বা সমাজের সামনে তুলে ধরেন যে প্রশ্নগুলো হয়তো এর আগে কেউ কখনো করেননি। আমরা বলছি না যে এই স্যারের এই প্রশ্ন করাতে সবকিছু করেনি বা আমরা শুনিনি, সবকিছু সমাধান হয়ে যাবে কালকেই, এটা আমরা আশা করি না, কিন্তু এই যে প্রশ্নটা ওঠাটা খুব জরুরি। স্যার এই জায়গা থেকে আপনাকে আমরা আমি সেকেন্ড প্রশ্নতে একটা যাব, যে জায়গাতে প্রশ্নতে, সেটা হচ্ছে স্যার এই যে পরীক্ষার আগের 15 মিনিট যে প্রশ্নপত্র দেখার জন্য দেওয়া চলছে, এটার একটা মনস্তাত্ত্বিক দিক আছে যেটার সঙ্গে আপনি মানে যে খুব জড়িত। হ্যাঁ জড়িত, যেটার সঙ্গে আপনি কিছু বলুন। আমি কোনো সিস্টেমকে, অবশ্যই সিস্টেমে থাকতে গেলে সিস্টেমকে মেনে চলতে হবে, কিন্তু সিস্টেমটা যে 100% সঠিক সেটা নয়, তার ভালো মন্দটা অবশ্যই বিচার করে মেনে চলবে। যেমন একটু আগে আপনি করলেন, একটা প্রশ্ন তুললেন আপনি জনগণের সামনে, সেটাও এটা একটা প্রশ্ন হতে পারে, ওই জন্যই আপনি আমাকে প্রশ্নটা করলেন। পড়াশোনাটা ক্রিয়েটিভিটি, একটা শিল্প, ঠিক, শিল্পের মধ্যে দিয়ে যাওয়া। ঠিক। এখন 15 মিনিট, এখন ছাত্রছাত্রীরা যখন পরীক্ষায় অ্যাপিয়ার হয় তার আগে তাদের একটা বুক ধরপড়ানি থাকে, যে আমি মনে করতে পারবো তো, মুখস্থ নামাতে পারবো তো, ভুলে যাবো না তো, এই সমস্যাটা থাকেই। এটা সবারই ছিল, শিক্ষক হিসেবে আমাদেরও রয়েছে এবং ছাত্রদের তো রয়েইছে। যখন তারা 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষার জন্য পরীক্ষা হলে যায়, তখন হাতের কাছে ওই 3 ঘন্টা 15 মিনিটের 100 নম্বরের প্রশ্ন, এখানে 80 নম্বরের প্রশ্ন যখন পায়, তখন একটা টেনশন হয়। আর আমরা যা পড়াশোনা করেছি সেখানে মাত্র 80 নম্বরের উত্তর দেবো ঠিকই, কম বেশি অবশ্যই আমরা অনেক বেশি পড়েছি, তার থেকে অনেক বেশি উত্তর আমাদের মাথায় রয়েছে, সেগুলো সব চেতন মন থেকে অবচেতন মনে রয়েছে। এখন হঠাৎ সেই জায়গা থেকে একে একে ধাপে ধাপে অবচেতন মন থেকে চেতন মনে আনতে হবে, তারপর তাকে লিখতে হবে। হঠাৎ করে 15 মিনিট যদি সেই জায়গা থেকে একত্রেই 80 নম্বরের উত্তরকে আমি অবচেতন মন থেকে চেতন মনে আনার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধার সৃষ্টি হয়। যে মনে হলো যে আমি এটা পারছি বা হবে, আমায় করতে হবে, বা আমি 5টা যখন উত্তর দিতেই হবে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে, তাহলে 5টাকে টিক মেরে দিই। যেহেতু 15 মিনিট আমায় সময় দেওয়া হয়েছে প্রশ্ন দেখার জন্য, আমি দেখলাম, আমি বুঝলাম কোনটা উত্তর দেব, সেটাও ঠিক করলাম। কিন্তু দেখা গেছে যে আমি 5টা উত্তর দিতে হবে যখন, তখন আমি শুরু থেকেই 5টা উত্তর দিতে শুরু করলাম, যেহেতু দাগ মেরেছি আমি উত্তর তৈরি করেছি, কিন্তু লিখতে লিখতে দেখা যায় যে ওই উত্তরটা ততটা ভালো আমার ছিল না। সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয় পরীক্ষা হলে। এই সমস্যার কারণে আমি বলবো যে এই 15 মিনিটটা জাস্ট চোখ বোলালাম, প্রশ্ন মোটামুটি পড়বে, কিছু প্রশ্ন কঠিন হবে, গভীর ভাবনা চিন্তাটা না করাই ভালো। অবজেক্টিভটা যেগুলো জানা দেখলাম, একটু ওভারঅল চিন্তা করলাম, এবং প্রথম যে উত্তরটা আমি করব, অর্থাৎ প্রথম ঘন্টা আমি যে কাজটা করব, আমার ফোকাস থাকবে আমার অবচেতন মন থেকে প্রশ্নগুলোকে চেতন মনে আনবো শুধু প্রথম ঘন্টার কাজ, অর্থাৎ সব প্রশ্ন নয়, যেটা আমি প্রথমে লিখবো সেটাকে আনবো। সেটাকে যখন আনতে পারবো, অটোমেটিক্যালি একের পর এক কিন্তু প্রশ্ন আসতে শুরু করবে বা মনে আসতে শুরু করবে। তার জন্য পরীক্ষা আগের দিন তাকে এই স্মৃতিচারণ করতে হবে, তাকে মনে করা শিখতে হবে, স্মরণ করা বা রিকল করা। যখন রিকল করতে পারবে, আমি যখন রিকল করতে পেরেছি আগের দিন পড়ে, তাহলে পরীক্ষা হলেও রিকল করতে পারবো, এই ধারণা কনফিডেন্স আছে। খুব গুরুত্বপূর্ণ একটা সাজেশন আমরা পেলাম। আমরা যে 15 মিনিটটা কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে সেটা সংক্রান্ত ব্যাপারে স্যার বিস্তারিত বললেন। স্যারের মূল বিষয় হচ্ছে এইটা যে পরীক্ষার আগের দিন রিকল করা শিখুন। রিকল মানে হচ্ছে যেটা আপনাকে পরীক্ষার হলে বসে করতে হবে, সেটা তার আগের দিন রাত্রিবেলা প্র্যাকটিস করুন, যে আপনি যে সমস্ত প্রশ্ন সারা বছর ধরে তৈরি হয়েছে সেটা আপনি আগের দিন রাত্রিবেলা রিকল করতে পারছেন কিনা।
এই রিকল করা সংক্রান্ত ব্যাপারে যদি আপনার কনফিডেন্সটা সেই আগের দিন রাত্রিবেলা গ্রো করে যায়, দ্যাট মিনস আপনি কনফিডেন্ট থাকবেন যে পরীক্ষার হলেতে গিয়েও আপনি রিকল করতে পারবেন। আমি বোধহয় ঠিকই বললাম স্যারের কথাটা। সরাসরি আজকের বিষয়ে আপনারা যারা দেখছেন, স্যার বিশেষত রাষ্ট্রবিজ্ঞান এবং পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন টিপস আজকে দিচ্ছেন। আপনারা আর দেরি না করে যারা অনুষ্ঠান দেখছেন বা যদি কিছু আপনাদের জানার থেকে থাকে তাহলে আপনারা সরাসরি লাইভ অনুষ্ঠানে ফোন করুন 7439534112, 7439534112 এই নাম্বারে ফোন করুন। এছাড়াও অনুষ্ঠানের শেষে স্যারের সঙ্গে যদি যোগাযোগ করতে চান, কারণ আপনাকে একটু আগেই বলে দিলাম যে স্যারের একটি কোচিং সেন্টার আছে, সেই সেন্টারে একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসারে স্যার খুব যত্ন সহকারে সেখানে পড়ান। সেই ব্যাপারে আরও বিস্তারিত জানতে স্যারের ব্যক্তিগত নাম্বারে ফোন করতে পারেন 9007387901 এই নাম্বারে। আমরা আবার চলে আসছি স্যারের কাছে। স্যার, পরীক্ষায় 80 থেকে 90 নাম্বার পাওয়ার যে টার্গেটটা প্রতিটা ছেলের মেয়ের থাকে, স্টুডেন্টসদের থাকে, সেটা সম্বন্ধে আর কি কোনো বিশেষ কোনো পদ্ধতি আছে যেটাতে এটা সহজে পাওয়া যেতে পারে, নাকি এটা প্রত্যেককেই যেমন স্ট্রাগল করতে হচ্ছে সেইভাবেই করে যেতে হবে? রাষ্ট্রবিজ্ঞানটা আর্টসের অন্যান্য বিষয়ের থেকে একটু আলাদা, একটু ছোট। নূতন যে সাবজেক্ট একাদশ থেকে মাধ্যমিক থেকে একাদশে আসে, সেগুলো যেহেতু নূতন সাবজেক্ট, তার সিলেবাসটা ছোটই হয়। এর সঙ্গে ইতিহাস যদি কম্পেয়ার করি, অনেক বড়, জন্ম থেকে ইতিহাস পড়ে আসছে স্টুডেন্ট, এক্স্যাক্টলি। সেখানে একাদশে ইতিহাসের সিলেবাস আর একাদশে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস আকাশ পাতাল তফাৎ। মানে রাষ্ট্রবিজ্ঞানটা ছোট হবে, অনেকটা ছোট হবে, অনেকটা ছোট হবে। এটা সাইকোলজিক্যালিও ঠিকই, এটাই উচিত, নতুন জিনিস। এখানে রাষ্ট্রবিজ্ঞানের মাত্র 10-12টা প্রশ্ন যদি তৈরি করে যায় এবং যদি প্রশ্নকর্তা ঠিকঠাক ভেবেচিন্তে প্রশ্ন করেন, তাহলে সে 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে। হয়তো 5টা প্রশ্ন প্রথম সারির প্রশ্ন না, 3টি প্রথম সারির প্রশ্ন, একটি হয়তো দ্বিতীয় সারি বলতে আমি বোঝাতে চাইছি এটা তত ভালো প্রশ্ন মুখস্থ করিনি, কিন্তু পেলাম, মাঝারি পেলাম, কিন্তু সে 5টা লিখতে পারবে। এই 5টা প্রশ্ন লিখতে পারলে একটি বা দুটি প্রশ্ন সে খুবই ভালো কমন পেয়েছে, 8-এ 8 পেয়েছে। একটি প্রশ্ন মাঝারি, সে সেখানে 7 পেয়েছে। যেটা খারাপ, সে যদি 4ও পায় তাহলেও সে 35 পেয়ে যাবে, 40-এ 35 পেয়ে যাবে। আর অবজেক্টিভ প্রশ্ন মোট 24টি এমসিকিউ প্রশ্ন, কোনো অথবা নেই। সেখানে 4-5টা প্রশ্ন একটু কঠিন হয়, কোনোদিন পড়েনি, অথচ সিলেবাস ঘেঁষা, নূতন এসেছে, খুঁটিয়ে যারা বই পড়েছে তারাই এটা পারবে। আর 16টি এসএকিউ প্রশ্ন হয়। সেই 16টি এসএকিউ প্রশ্নের একটা টিপস বলবো, সেখানে 8টি মতো প্রশ্ন অথবা থাকে, আর 8টি মতো প্রশ্ন সরাসরি উত্তর করতে হয়, ওখানে ওই জায়গাতেই উত্তর করতে হয়। সেখানে যদি জানা থাকে তাহলে অথবারও প্রশ্ন করে আসতে পারে। এই অথবা প্রশ্ন এবং মেন প্রশ্ন যদি দুটোই করে আসে এবং কোনো একটা পার্ট ভুল হয়, ডাইরেক্ট প্রশ্নটা ভুল অথবাটা ভুল হয়েছে, তাহলেও কিন্তু সে ফুল মার্কস পাবে অথবা নাম্বারটা। আর দুটো ঠিক হলেও একটাই নাম্বার পাবে, আর যদি একটা ভুলও হয় তাহলেও ফুল মার্কস পাবে। বলা তো যায় না, যখন কোনো সাল রিলেটেড, কোনো ধারা রিলেটেড প্রশ্ন পড়েছে, তার মনে হলো এটা অল্প লিখতে হয়েছে, আমি সঠিক লিখলাম, ভুল হলে 0। কিন্তু হয়তো বড় কোনো সংজ্ঞা রিলেটেড প্রশ্ন পড়েছে, সেটা মাঝারি বা হাফ পেতে পারে, ফুল মার্কস নাও হতে পারে এই ভেবেছে, তখন দুটোই উত্তর করে আসা উচিত। যদি সঠিক হয় তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। এটা একটা মাথায় রাখতে হবে। 2-1টা প্রশ্ন যদি ভুলও হয় তবু কিন্তু ফুল মার্কস পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সে 35 কিন্তু 40-এ তুলে ফেলবে। স্যার, এই 80-20 মেথড কি, মানে যেটাকে বলা হয় 80-20, একটা 80-20 মেথড, যেটা খুব ভালো মেথড। এখন এই সাজেস্টিভ কথাটা বলা হচ্ছে, এখানে যারা সাজেশনকে পছন্দ করেন, আর প্রকৃত শিক্ষক, আগের বয়োজ্যেষ্ঠ শিক্ষক যারা রয়েছেন, সেই সাজেশনটাকে পছন্দ করেন। কিন্তু টেকনোলজি উন্নত হয়েছে, যখন উন্নত হয়েছে সেই টেকনোলজিটাকে গ্রহণ করতে হবে। 80-20 মেথড যে ফার্স্ট হবে পশ্চিমবঙ্গে, তাকেও মেনে চলা উচিত। কিরকম ব্যাপার, মনে করুন যে আমি 10টি প্রশ্ন মুখস্থ করেছি, আমি তাতে থেকে 8টা প্রশ্ন কমন পেয়েছি, হয়তো 2টো পেলাম না। এখানে আমি যদি উদাহরণটা রাষ্ট্রবিজ্ঞানে বলি, যে 10টি প্রশ্ন আমি তৈরি হয়ে গেছি, পরীক্ষায় 5টা উত্তর দিতে হবে, আমি 4টে দিতে পেরেছি, একটা পারিনি। আর আমি কতটা খেটেছি না, মোট 10টা প্রশ্ন করেছি,
তাহলে আমি 5টাই উত্তর দিতে পারলে আমাকে কতটা খাটতে হবে? তাহলে আমি 5টাই সবটাই উত্তর দেবো, আমাকে এখনো অন্তত 40টি প্রশ্ন মুখস্থ করতে হবে। আচ্ছা, অর্থাৎ আমার টোটাল প্রশ্ন সাজেশনের মধ্যে থেকে 80% কমন হয়, কিন্তু 20% প্রশ্নের জন্য আমাকে 80% প্রশ্নের জন্য প্রশ্ন খাটতে হবে। অর্থাৎ আমাকে অল্প খেটে এই 20% খেটে আমি 80% প্রশ্ন কমন পেয়ে যাব, কিন্তু বাকি 80% যে প্রশ্ন সাজেশনের বাইরে পড়ে রইল সেটা খাটলে মাত্র 20% আমার লাভ হবে। তাহলে অবশ্যই 80-20 মেথডে আগে কমপ্লিট করে সময় থাকলে আমি বাকি কিভাবে, বাকি যে 80% প্রশ্ন আমার সাজেশনের বাইরে পড়ে রইল সেটাকে কিভাবে রপ্ত করবো ভাবতে হবে। তা না হলে কিন্তু যে আমি 5টাই প্রশ্ন উত্তর দেবো, সেক্ষেত্রে আমাকে অনেক বেশি খাটতে হবে। ফোকাসটা ওই 100খানা প্রশ্নকে না করে মাত্র 20খানা প্রশ্নের উপর ফোকাস করে আমি 80% প্রশ্ন নাম্বার তুলে ফেললাম, আর বাকি 80 প্রশ্নেতে খালি জাস্ট দেখে রাখবো যাতে আমি পরীক্ষায় প্রশ্নটা পড়লে টাচ করতে পারি। 80-20 খুবই সাইকোলজিক্যাল মেথড এবং সাইন্টিফিক মেথড। এই মেথডে অবশ্যই এগিয়ে চলা উচিত এবং ফলো করা উচিত। তা না হলে পরীক্ষা হলেতে বা পরীক্ষার আগের দিন যদি অল্প টাইম পাই, আমি ওই অল্প টাইমে গোটা সিলেবাসটা কভারেজ করতে পারবো না। ঠিক স্যার, এক্ষেত্রে আরেকটা প্রশ্ন, এই মানে এটারই রিলেটেড একটা প্রশ্ন স্যার। ছাত্রছাত্রীরা আপনার দীর্ঘদিন ধরে আপনি হ্যান্ডেল করছেন বা তাদেরকে নিয়ে কাজ করছেন বা তাদের উপরে কাজ করছেন, কিছু ছাত্র স্যার দুর্বল থাকে, এটা তো মানতেই হয়। আর কিছু ছাত্র ধরুন বাই বর্ন হোক বা অন্যভাবে একটুখানি এগিয়ে থাকে বরাবরই। স্যার, এই দুর্বল ছাত্রদের আপনারা যারা অ্যাজ এ টিচার তাদেরকে এক্সট্রা একটা ফোকাস আপনারা দেন বা অনেকেই দেয়, আপনি কিভাবে আপনার ইনস্টিটিউশনে যে দুর্বল ছাত্রকে বেছে তার উপরে ফোকাস দেন? বা এটাও তার সঙ্গে আমাকে বলুন যে একটা দুর্বল ছাত্র বা ছাত্রী পরীক্ষার খাতাতে যে মেথড অবলম্বন করে লিখবে, একটা সবল ছাত্র কি সেম মেথড নেবে, নাকি দুর্বল ছাত্রের জন্য কোনো আলাদা বা স্পেশাল কোনো নিয়ম থাকতে পারে? আলাদাভাবেই ভাবতে হবে। আসলে বুদ্ধির ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে আলাদা। একটা দুর্বল ছাত্রছাত্রী সেও 100% উত্তর দিতে পারে, আবার একটা সবল ছাত্রী তো দেবেই। আমি এটাই বলছি, সে তো দেবেই। হ্যাঁ, দেবেই। যদি আমি একটা অঙ্কের কথা ভাবি, বলি মাধ্যমিকে যারা স্টুডেন্ট থাকে, ভেদ এবং করণী অথবা থাকে, ভেদ থেকে একটা প্রশ্ন পড়বে, করণী থেকে একটা প্রশ্ন পড়বে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। যারা দুর্বল ছাত্রছাত্রী হবে, আমি ভেদ বা করণীর মধ্যে আমি করণীকে চুজ করলাম, যে করণীতে আলোকপাত করা হবে, খুব বেশি খাটা হবে, একটা জগৎ করণীর জগৎ, সে বিচরণ করবে শুধু করণীর জগতে, যত সহজে রপ্ত করবে, রিকল করতে পারবে। কিন্তু ভেদ এবং করণী দুটোকে করলে সে কিন্তু ক্যাপাসিটি ব্রেনের নেই, নিতে পারবে না। এখন রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে যদি দেখা যায়, 80-20 মেথড তো দুর্বলদের অ্যাপ্লাই করতেই হবে, করে ফেলেছে যে স্যার আমার 20টা প্রশ্ন বা 15টা প্রশ্ন আমার তৈরি হয়ে গেছে, কি করতে পারি? বা আমাদের পরীক্ষা যখন নেওয়া হয় তখন তো আমরা বুঝতেই পারি যে একটা স্টুডেন্ট কতটা তৈরি হলো। এবারে তাকে টিপস দেওয়া হবে যে এই অধ্যায়ের এই প্রশ্ন বা টোটাল এই একটা একটা করে প্রতিটা অধ্যায়ের প্রশ্ন তুমি জাস্ট দেখে রাখবে, যেন পড়লে মজা করে হেসে ফেলো যে বলেছিল। তখন আমার কথা মনে পড়বে যে স্যার বলেছে এখানে 50% মার্কস হলো আমি ক্যারি করে নিলাম, কিছুটা হলো আমি খুব অল্প কেটেছি, টুক করে হয়ে গেছে। স্যার একটা এখানে বলি স্যার, এই যে সাজেশন একটা বিরাট আকর্ষণীয় মানে জিনিস বলতে পারেন। আপনি তো ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই সারা পৃথিবী, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আপনি ছড়িয়ে আছেন, আপনার কাছে অনেক ফোন কলস আসে এই পার্টিকুলার সাজেশন তৈরি করা। স্যার, আমার মনে হয় একটু বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, সাজেশন তৈরি করাটা এত সোজা নয়। আপনারা যারা, আপনি তো নিশ্চয়ই সাজেশন তৈরি করেন এবং আপনার সাজেশনের জন্য আমরা তো শুনেইছি, আগে জানি যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শুধুমাত্র আপনার সাজেশনটা নেওয়ার জন্য আপনার কাছে। আরেকটা কথা বলি এই সাজেশন প্রসঙ্গে, আমার সাজেশন আর অন্যদের সাজেশন দুটো মেরুতে থাকে। এখন আমি কোন জায়গায় সাজেশন বলতে কি বুঝেছি, আমি যখন পুরো মাধ্যমিক থেকেই ছিলাম, 7, 8, 9, 10 যখন ছিলাম, আমি একটু ফাঁকিবাজ ছিলাম। অল্প খাটবো, নাম্বার আমার আসবে। তখন তো বোধশক্তি সেই জায়গায় ছিল না, খাটবো অল্প, কিন্তু যেটা খাটবো সেটা নাম্বার ছাড়বো না। এটা শুধু আপনি বলে নয় স্যার, এটা কম বেশি সবাই, আমরাও খাটলে যেন ফল পাই। অযথা একটুকুনি খাটলাম, সেটা পরীক্ষায় নামাতে পারবো না, সে খাটবই না। তা সেক্ষেত্রে পরে যেটা বুঝেছি ছাত্রছাত্রীদের সাইকোলজি দেখে, মনে করুন
অনেক ইউটিউবার, অনেক টিচার 5টা প্রশ্ন সাজেশন দিয়েছে, আমি দেখলাম যথাযথ দিয়েছে, 5টাই ঠিকঠাক আছে, সাজেশনের কোনো ভুল নেই, এই 5টাই ইম্পর্টেন্ট এবং এই 5টা শিওর পড়ছে। আমি তার মধ্যে থেকে একটা প্রশ্ন আমার সাজেশন থেকে বাদ দিয়ে দিলাম। কেন বাদ দিলাম? প্রশ্নটা খুব কঠিন, প্রশ্নটাকে শিওর পড়বে অথচ খুব কঠিন। ওই প্রশ্নটা সাজেশনে দিলে অনেক স্টুডেন্ট ওই প্রশ্নের উত্তর করতে গিয়ে ফেলিওর হবে। ওই প্রশ্নটাকে বার করে দিলাম, দিয়ে ওই জায়গায় আরো সোজা 2টো প্রশ্ন আমি অ্যাড করে দিলাম। দিতে কি হলো না, ওই 7টা আমার হয়তো 6টা বা 7টা সাজেশনে চলে এলো, কিন্তু খুব ইজিলি মুখস্থ করলো এবং অথবা থাকে প্রশ্নে সেই প্রশ্নটা পড়েওছে। আমার এই 2টো প্রশ্ন হয়তো পড়লো না, কিন্তু যদি আরেকটা প্রশ্ন না পড়তো তখন এই 2টো থেকে সে কভারেজ করবে। অর্থাৎ কোনো অধ্যায় বাদ দিয়ে দিলাম, কোনো অধ্যায়ে একটা প্রশ্নের জায়গায় 2টো প্রশ্ন দিয়ে দিলাম, যে এই জায়গা থেকে যাই প্রশ্ন পড়বে উত্তর দিয়ে দেবে, কিন্তু এই কঠিন প্রশ্নটা উত্তর করতে গেলে ছাত্রছাত্রী ফেলিওর হয়ে যাবে। সেক্ষেত্রে তার মেরিট দেখে, স্টুডেন্টের ক্ষমতা দেখে প্রশ্ন বাদে। যেমন মনে করুন 1 শঙ্কর জনন মাধ্যমিকে আর 2 শঙ্কর জনন পরীক্ষা মোটর কাছে জীবন বিজ্ঞানের। 1 শঙ্কর জনন আমি সাজেশনে প্রতি বছরই দিই, কিন্তু 2 শঙ্কর জনন এখনো কোনো বছর দিই না। তার কারণ আমি দেখেছি আমার কাছে স্কুলে ফার্স্ট বয়ও 2 শঙ্কর জনন কঠিন, চ্যালেঞ্জ করা হয় বলে সে 2 শঙ্কর জনন করে নেয়। আমিও বুঝিয়ে দিই, যতবার বোঝাতে চাইবে বুঝিয়ে দেবো, বোঝাতে কোনো কোনো প্রবলেম নেই। পরীক্ষায় নামাতে গেলে ওই চেকার বোর্ড করতে গেলে 16টা খোপে ভরাট করতে গেলে যে সময় যাবে, ঘড়িতে টাইম দেখবে যে লস হয়ে গেছে, আমার টাইমে অনেক সময় চলে গেছে, স্টুডেন্ট ফেলিওর হবে। আমি ওই জন্য জোর করে প্ল্যান করে তাকে ওটা সাজেশন থেকে বাদ দিই। এইটা হচ্ছে আমার একটা আলাদা স্ট্র্যাটেজি। স্টুডেন্ট যদি পারে কোনো জিনিস তবে তাকে সাজেশনে দেব, যদি মনে হয় আমি টিচার হিসেবে পারবো না, অসুবিধা হবে, পরীক্ষা হলে না আমার অসুবিধে, কখনোই সাজেশনে ওই জিনিসটা আমি দিই না। ঠিক এই প্রশ্নটা, এই উত্তরটা আপনি শুনে নিন। এই যে স্যার যে বললেন যে প্রত্যেকটা স্টুডেন্ট ওয়াইজ সাজেশন আলাদা হয়, এটা হওয়া উচিত। একটা কমন সাজেশন করে দিলাম, ওভারঅল সাজেশন করে দিলাম, ভালো ছেলেরাও সেটা নিল, একটু দুর্বল ছেলেরাও সেটা নিল, এইভাবে কিন্তু স্যার সাজেশন করেন না। স্যার যেটা সাজেশন করেন, স্যার যে দুর্বল ছাত্র তাকে তার মতো করে একটা সাজেশন তৈরি করে, যে বাই চান্স যদি কোনো একটা প্রশ্ন সে হিট করতে না পারে কোনো কারণে, তাহলে স্যার তাকে সেইভাবে চক আউট করে তার জন্য আরও একটু অন্যরকমভাবে সাজেশন করে। এটাই কিন্তু স্যারের সাজেশনের একটা বৈশিষ্ট্য বলে আমি অন্তত মনে করছি। স্যার এই যে টু দ্য পয়েন্ট আনসার, আরেকটা কথা বলে দিস এই প্রশ্নে যাওয়ার আগে, আপনারা এই অনুষ্ঠানটা কিন্তু লাইভ চলছে, আপনাদের বারবার বলছি যদি আপনাদের নিজস্ব কোনো প্রশ্ন থেকে থাকে যেটা এখানে আমি করতে পারছি না, আমি তো আমার মতো করে প্রশ্ন করছি, এছাড়াও আপনারা স্টুডেন্টস যারা দেখছেন বা অভিভাবক অভিভাবিকা যারা দেখছেন, তাদের মনেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা সরাসরি আমাদের এই লাইভ অনুষ্ঠানে ফোন করুন। আমাদের ফোন নাম্বার 7439534112, 7439534112, এই নাম্বারে সরাসরি আপনাদের প্রশ্ন নিয়ে আসুন। এছাড়াও যদি আপনাদের স্যারের সঙ্গে আরও বিস্তারিতভাবে আপনার স্টুডেন্টসদের নিয়ে কথা বলতে চান, তাহলে অনুষ্ঠানের শেষে স্যারের ব্যক্তিগত নাম্বারে ফোন করুন। স্যারের ব্যক্তিগত নাম্বার 9007387901। স্যার এবারে যে প্রশ্নটা আমি করবো আপনার কাছে সেটা হচ্ছে, স্যার এই যে উত্তর লেখার সময় স্টুডেন্টসদের মনে একটা কনফিউশন থাকে যে কত টু দ্য পয়েন্ট যে আনসার করার একটা ব্যাপার থাকে, অনেক সময় স্যারের বলতে শুনেছি টু দ্য পয়েন্ট আনসার করো, এই জিনিসটা কী স্যার একটু যদি ইলাবোরেট করেন ব্যাপারটা। আগের সিস্টেম ছিল যে বেশি লেখা, অনেককে বলতে শুনেছি স্কেল মেপে পাতা গুনে নাম্বার দেওয়া ইত্যাদি, পুরোটা অস্বীকার করব না, কিছু তো ছিলই। কিন্তু আমি যেহেতু সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের, আর পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে পর্ষদ থেকেও বলা হয়েছে যে টু দি পয়েন্ট বলতে জিনিসটা বিষয়বস্তুটা কি, 8 নম্বরের একটা উত্তর 8টা থেকে 10টা পয়েন্ট আউট করে উত্তর, সেখানে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সমালোচনা মাস্ট এবং একটু মূল্যায়ন। সমালোচনা বলতে যেগুলো বলা হলো তার বিপরীতে কিছু মতামত উঠে এসছে, সেটা গেল সমালোচনা বা ত্রুটি বা ক্রিটিসিজম বলতে পারে। আর মূল্যায়ন বলতে বোঝায় যে এর মাধ্যমে কি গুরুত্ব পেল, এই উত্তরটা কতটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভূমিকা থাকবে, বিষয়বস্তু থাকবে, সমালোচনা একটু থাকবে আর মূল্যায়ন থাকবে, কিন্তু সাইজটা সেখানে 150 থেকে 200 শব্দের মধ্যেই হবে, 2 পৃষ্ঠা বা 2.5 পৃষ্ঠা ম্যাক্সিমাম যাবে, তার মধ্যেই কিন্তু যথাযথ হবে। স্যার এর সঙ্গে একটা রিলেটেড প্রশ্ন থাকে টাইম ম্যানেজমেন্ট, মানে
এটাকে ঠিকঠাক মতন করতে পারলেই একটা স্টুডেন্ট ঠিকঠাক মতন টাইমটাকে ম্যানেজ করতে পারবে। সে যদি সময় বাঁচাতে পারে হ্যাঁ। তাহলে অজানা প্রশ্নটাকে নিয়ে একটু ভাবতে সে পারবে, ভাবতে চিন্তা পারবে। করতে পারবে, লিখতে পারবে, তাতে যা Exactly. নাম্বার পাবে ঠিক। একটা প্রশ্নে বড় লিখে সে কিন্তু অত নাম্বার স্কোরিং করতে পারবে না। মোটামুটি স্যার কীরকম মানে ত্রুটি বিচ্যুতি আপনাদের চোখে পড়ে একটা পরীক্ষার ক্ষেত্রে একটা কমন ত্রুটি বিচ্যুতি, তারা বড় প্রশ্ন যখন লেখে তখন সময়ের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি হয়। বেশ সময় ছাড়াও তারা বড় মানে লেখাটার মধ্যে 5টা উত্তরের যে ব্যালেন্স সমান সাইজ থাকার কথা সেটাকে মেনটেন করতে পারে না। প্রথমে ভালোটা পারি বলে বড় করে লিখলো, অনেকটা লিখলো, পরে যেগুলো অজানা সেগুলো ছোট। এক্ষেত্রে একটা সাইকোলজি কাজ করে। শুরুতে এক্সামিনার যখন খাতা দেখে একটা ভালো উত্তর, সুন্দর উত্তরে যেমন ইমপ্রেশন ভালো তৈরি হয়েছে, পরের উত্তরটা হঠাৎ করে নেমে গেলে কিন্তু ব্যাড ইমপ্রেশন হবে এবং নাম্বারটা অনেকটা ডিফারেন্স হয়ে মানে যাবে। আপনি বলতে চাই একটা ব্যালেন্স, সামঞ্জস্য রাখতে হবে। জানলেও লিখবো না, আচ্ছা। বেশি জানা থাকলেও আমি বেশি ওই জায়গায় নামাবো না, ব্যালেন্স মেনটেন করতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা, এটা মাথায় রাখবেন। এটা থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেলাম যে আপনি সামঞ্জস্যটা হচ্ছে এখানে বড় কথা, যে একটা প্রশ্ন ভালো পারেন বলে বিরাট করে লিখে দিলাম, তারপরে একটা একদমই লিখতে পারলেন না, এটা যেন না হয়। স্যার আমাদের সময় তো খুব শেষ হয়ে গেছে একদম। এই লাস্ট আপনাকে বলি যে আগামীতে পরীক্ষা তো এসে গেছে, ছাত্রছাত্রীদের সংক্রান্ত ব্যাপারে আপনার নিজস্ব তরফে কিছু বলুন, বক্তব্য। আর 1 মাস সময় আছে, কালকেই অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে একাদশের ক্ষেত্রে রেজিস্ট্রেশন, এবং আশা করছি সোমবার ছাত্রছাত্রীরা অ্যাডমিট পেয়ে যাবে। 2 তারিখ থেকে পরীক্ষা শুরু, 2-3 পরীক্ষা হয়ে 2-4 পরীক্ষা হয়ে 5-এ ভোকেশনাল আছে, তারপর আপ টু 16 এবং 27 তারিখে এপ্রিলে এই পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা রয়েছে। এখানে সাজেস্টিভ অবশ্যই পড়তে হবে। আজকের এই অনুষ্ঠানে তো সাজেশনটা বলাই হলো না, কি বাকি না বাকি ডিটেলসে ঢোকাই হলো না। সেক্ষেত্রে তাদের সাজেস্টিভ করে যাবে এবং পরীক্ষা হলে অবজেক্টিভকে আগে করা উচিত। তাতে করে অবজেক্টিভটা যেমন রিভিশন দেওয়া হয়ে যাবে, দেখা হয়ে যাবে কি পড়েছে না পড়েছে, প্লাস করাও হয়ে যাবে। তারপরে আধ ঘন্টার মধ্যেই তারা বড় প্রশ্নের উত্তরে চলে যাবে। বড় প্রশ্ন 5টা লিখতে 2 ঘন্টা সময় নেবে। 2 ঘন্টার মধ্যে 5টা উত্তর লিখতে হবে। শুরুর দিকের উত্তরগুলো একটু বড় সাইজ, একটু ভালো যেহেতু হবে, সময় একটু বেশি নেবে, কিন্তু শেষের দিকে একটু কম সময়ের মধ্যে হবে, সেটা স্বাভাবিক। কিন্তু আবার শেষের আধ ঘন্টা আগে ফিরে আসতে হবে পূর্বের জায়গায়, যে অবজেক্টিভ প্রশ্ন কি বাকি রয়েছে। সেক্ষেত্রে বন্ধুদের সাহায্যও একটা হয়ে থাকে, হয় হল ম্যানেজ হয়, স্বাভাবিক ব্যাপার। এবং তারপরে সেই হল ম্যানেজ করতে করতে, ভাবতে ভাবতে এবং মনেও পড়ে যায়, করতে করতে কিন্তু বাকি যে জায়গাগুলো রয়েছে বা বাকি উত্তর যদি কিছু থাকে সেটাকে টাচ করতে হবে। প্রশ্ন ছাড়া যাবে না কোনোভাবেই, এবং 15 মিনিট আগে খাতা বেঁধে নেওয়া উচিত। বেঁধে নেওয়ার পর যখন যেখানে একটু ছোট বলে মনে হচ্ছে, কম বলে মনে হচ্ছে, সেই জায়গায় অবশ্যই কলম চালানোর চেষ্টা করতে হবে, যে কিছু যদি একটা পয়েন্ট, ভূমিকা, উপসংহার কিছু যদি লেখা হয় সেটা করতে হবে। শেষের চিহ্ন দিতে হবে যে প্রশ্ন যেখানে শেষ হয়েছে। বড় প্রশ্ন নতুন পেজ থেকে লেখা শুরু করতে হবে। অর্ধেক জায়গায় প্রশ্ন উত্তর শেষ হয়ে গেলে সেখান থেকে লেখা যাবে না, ফের নতুন পৃষ্ঠা থেকে শুরু করা এবং 5 মিনিট আগে পুরোপুরি শেষের চিহ্ন দিয়ে দেওয়া এবং খাতাটাকে একবার মিলিয়ে নেওয়া। অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট করতে হবে যে লিখতে, এবং প্রতিটা বড় প্রশ্ন লেখার আগে 2 থেকে 3 মিনিট স্মৃতিচারণ করে ভেবে তারপর লেখা শুরু করতে হবে। তাতে তারা যত তাড়াতাড়ি লিখবে, আর প্রশ্ন দাগ নাম্বার দিয়ে সঙ্গে সঙ্গে শুরু করলে তার থেকে সময় বেশি লাগবে। তাই একটু ভেবে তারপর লেখা শুরু করতে হবে, তা নাহলে অযথা কাটতে হবে। আগের পয়েন্ট পরে, পরের পয়েন্ট আগে, এই সমস্ত ত্রুটি বিচ্যুতি হয়, লেখার মাঝখানে কাটাকুটি হয়, সেইগুলো যাতে না হয় 2 থেকে 3 মিনিট চিন্তা করে, রিকল করে লেখা শুরু করা উচিত। দর্শক বন্ধু, আজকে আর একদম হাতে সময় নেই, অনেক কিছু জানার বাকি রয়ে গেল। বিশেষ করে আরও স্যারও অনেক, মানে বুঝতেই পারছেন আমাদের সময়ের হাতে আমাদের সব কিছু বাধা। তাই আপনারা অনুষ্ঠানগুলো দেখতে থাকুন। আমরা নিশ্চয়ই স্যারকে আরও একবার আমাদের স্টুডিওতে আনবো। আজকের মতো একদম সময় নেই। নমস্কার।